ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অমরনাথ দ্বিতীয় পর্ব। এর আগে আমরা লিভিং ইসলামাবাদ এই প্যারার আগে পর্যন্ত পড়েছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। লিভিং ইসলামাবাদ, লিভ ছেড়ে দেওয়া। ইসলামাবাদ ছেড়ে আমরা ইসলামাবাদ ছেড়ে দিলাম। ইসলামাবাদ ছেড়ে উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ অ্যান্ড ক্যাম্পড উইথ ইট ফর দ্যাট নাইট অ্যাট পাওয়ান, এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। ক্যাচ আপ ধরে ফেলা, তার থেকে আসছে কট আপ। উই কট আপ সামওয়্যার আমরা কোন একটা জায়গায় ধরে ফেললাম। উইথ দ্য পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ বলতে এখানে তীর্থযাত্রী দল, গ্রুপ অফ পিলগ্রিমস এরকম বোঝাচ্ছে। ইসলামাবাদ ছেড়ে আমরা কোনো একটা জায়গায় একটা তীর্থযাত্রী দলকে ধরে ফেললাম। অ্যান্ড ক্যাম্প উইথ ইট তাদের সাথেই তাঁবু ফেললাম। ফর দ্যাট নাইট সেই রাত্রের জন্য। অ্যাট পাওয়ান, পাওয়ান বলে একটা জায়গায়। এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, এটা এমন একটা জায়গা যেটা পবিত্র প্রসবনের জন্য, স্প্রিং প্রসবন জলধারা, ওয়াটার ফ্লোয়িং ফ্রম এ সারফেস, এটা পবিত্র প্রসবনের জন্য বিখ্যাত। আই রিপিট, লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ছেড়ে উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ আমরা কোনো একটা জায়গায় তীর্থযাত্রীর দলকে ধরে ফেললাম। অ্যান্ড ক্যাম্প উইথ ইট তাদের সাথেই তাঁবু ফেললাম। ফর দ্যাট নাইট সেই রাত্রে। অ্যাট পাওয়ান, পাওয়ান বলে একটা জায়গায়। এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, এটা এমন একটা জায়গা যেটা তার পবিত্র প্রসবনের জন্য বিখ্যাত। তাহলে প্রশ্ন আসতে পারে পাওয়ান কী জন্য বিখ্যাত? উত্তর হবে ইটস হোলি স্প্রিংস, পবিত্র প্রসবন, প্রস্রবণের জন্য বিখ্যাত। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening, and throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine. Shrine মন্দির, দেবালয়। From shrine to shrine মন্দির থেকে মন্দিরে। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening, and throngs of pilgrims proceeding in the little groups from shrine to shrine. দেখো আমরা টুকরো টুকরো করে অর্থ করে নিই। আই ক্যান রিমেম্বার আমার মনে পড়ে, আমার মনে আছে। ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্ক দিঘি পুকুর। ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দিঘির স্বচ্ছ কালো জলে। ব্রিলিয়ান্স ঔজ্জ্বল্য, উজ্জ্বলতা, ব্রাইটনেস, রেডিয়েন্স। রিফ্লেক্ট প্রতিফলিত হওয়া। তাহলে পুরোটার অর্থ দেখো, আজও আমার মনে আছে সেই সন্ধ্যায় ট্যাঙ্কের স্বচ্ছ, পুকুরের, দিঘির স্বচ্ছ কালো জলে আলোর প্রতিফলন এবং দল। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, থ্রংস ভিড়, জনতা, ক্রাউড, গ্রুপস অফ পিপল। থ্রংস অফ পিলগ্রিমস তীর্থযাত্রীর দল, তীর্থযাত্রীর ভিড়। প্রসিডিং অগ্রসর হওয়া। ইন লিটিল গ্রুপস ছোটো ছোটো দলে। ফ্রম শ্রাইন টু শ্রাইন মন্দির থেকে মন্দিরে, দেবালয় থেকে দেবালয়ে। তাহলে পুরোটার অর্থ দেখো, আরও মনে পড়ছে ছোটো ছোটো দলে এক মন্দির থেকে অন্য মন্দিরে তীর্থযাত্রীদের দলের ভ্রমণের কথা। অ্যাট পেহেলগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে টু কিপ একাদশী। পেহেলগাম কাশ্মীরের একটা পাহাড়ি অঞ্চল, জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার একটা পাহাড়ি অঞ্চল, ছবিতে লক্ষ্য করো। অ্যাট পেহেলগাম, পেহেলগামে দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, শেফার্ড মেষপালক। দোজ হু টেন্ড শিপ যারা মেষ চড়ায়, যারা ভেড়া চড়ায়। অ্যাট পেহেলগাম, পেহেলগামে যেটি মেষপালকদের গ্রাম। দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস যেটি হচ্ছে মেষপালকদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, ক্যাম্প এই তীর্থযাত্রীর দলটি একদিন বিশ্রাম নিল। হল্ট বিশ্রাম নেওয়া, হল্টেড স্টপড। পেহেলগামে তীর্থযাত্রীর দলটি একদিন বিশ্রাম নিল, কী জন্য? টু কিপ একাদশী, একাদশী ব্রত পালন করতে। একাদশী হচ্ছে হিন্দুদের চন্দ্রপঞ্জিকার একটি পবিত্র দিন, যেদিন উপবাস এবং প্রার্থনা করা হয়। একাদশী পালন করতে পেহেলগামে, যেটি হচ্ছে মেষপালকদের গ্রাম, সেখানে তীর্থযাত্রীর দলটি একদিন বিশ্রাম নিল। প্রশ্ন আসতে পারে তীর্থযাত্রীর দল পেহেলগামে কেন বিশ্রাম নিয়েছিল? কি উত্তর হবে? একাদশী ব্রত পালন করতে। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল রেভিন ফ্লোড, ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল রেভিন ফ্লোড ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবেলন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম।
র্যাভিন কথার অর্থ হচ্ছে ডিপ ন্যারো গর্জ উইথ স্টিপ সাইড, খাড়া দিকসহ একটি গভীর সরু গিরিসংকট, খাড়া ঢাল বিশিষ্ট সরু উপত্যকা যা সাধারণত নদী বা ঝর্ণা দ্বারা তৈরি হয়। ছবিতে লক্ষ্য করো। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল রেভিন ফ্লোর। এটি দুই পাহাড়ের সন্ধিস্থলে, দুই পাহাড়ের মিলনস্থলে অবস্থিত একটি ছোট সুন্দর উপত্যকা। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবল-ওয়ার্ন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম। স্যান্ড থেকে আসছে স্যান্ডি, বালিতে ঢাকা, বালুকাময়, কাভার্ড উইথ স্যান্ড। পেবল-ওয়ার্ন ক্ষয়িত নুড়ি পাথর, যে নুড়ি পাথরগুলো ক্ষয়ে গেছে। অ্যারোডেড স্মল রাউন্ডেড স্টোন। স্যান্ডি আইল্যান্ড বালুকাময় দ্বীপ। পেবল নুড়ি পাথর, পেবল অন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম নুড়ি পাথর বিছানো পার্বত্য নদী, নুড়ি পাথর বিছানো পার্বত্য নদী। তাহলে পুরোটার অর্থ দেখে যাও, যার বেশিরভাগ অংশই ছিল পার্বত্য নদীর ক্ষয়ে যাওয়া নুড়ি পাথর বিছানো, যেন অনেকগুলি ছোট ছোট বালুকাময় দ্বীপ। I repeat, for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. With the most part, যার বেশিরভাগ অংশই, with sandy islands in the pebble-worn bed of a mountain stream, ছিল পার্বত্য নদীর ক্ষয়ে যাওয়া নুড়ি পাথর বিছানো, যেন অনেকগুলি ছোট ছোট বালুকাময় দ্বীপ। The slopes about it were dark with pine trees, and over the mountain at its head was seen at sunset the moon not yet full. Slopes পাহাড়ের ঢাল, a surface falling downward. The slopes about it were dark with pine trees. অর্থাৎ চারপাশের ঢালগুলো পাইন গাছে, ঘন পাইন গাছে আচ্ছাদিত ছিল। এর পাশের পার্বত্য ঢালগুলো ঘন পাইন গাছে ছেয়ে ছিল, মানে এত ঘন যে অন্ধকার হয়ে গেছে। তাহলে প্রশ্ন আসতে পারে, ঢালে কি গাছ ছিল? উত্তর হবে পাইন গাছ। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট, অ্যাট সানসেট আর সূর্যাস্তের সময়। ওভার দ্য মাউন্টেন পাহাড়ের উপর, পর্বতের উপর। অ্যাট ইটস হেড এর শীর্ষে। তাহলে পুরোটার অর্থ দেখো। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেডস ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন নট ইয়েট ফুল। আর সূর্যাস্তের সময় এর শীর্ষে পর্বতের উপর চাঁদ দেখা যেত, যা তখনও পূর্ণ হয়নি, অর্থাৎ পূর্ণ না হওয়া চাঁদ দেখা যেত সূর্যাস্তের সময় পাহাড়ের উপরে। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। জেন্টলেস্ট সবচেয়ে কোমল, কোমল অর্থে। লাভলিয়েস্ট সবচেয়ে সুন্দর, মনোরম এই অর্থে। সুইজারল্যান্ড বা নরওয়ের সবচেয়ে শান্ত মনোরম দৃশ্যগুলোর মতো ছিল এই অঞ্চলটি। কাশ্মীরের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ সৌন্দর্যের জন্য একে ভূস্বর্গ বলা হয়। আর ইউরোপের সুইজারল্যান্ড বা নরওয়ের সাথে, বিশেষ করে সুইজারল্যান্ডের সাথে একে তুলনা করা হয়। এজন্য কাশ্মীরকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। কাশ্মীরের পরতে পরতে সৌন্দর্য। তাহলে এই লাইনটা আরেকবার দেখে নাও। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। এই দৃশ্যটি ছিল সুইজারল্যান্ড বা নরওয়ের সবচেয়ে কোমল বা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মতো। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এ ব্রিজ, এ ফার্ম হাউস উইথ ইটস প্লাউড ফিল্ডস অ্যান্ড এ ফিউ সেটার হাটস। ফিউ সিটার হাটস। সিটার হাটস কথার অর্থ হচ্ছে ছোটো কুড়েঘর, যা সাধারণত পাহাড়ি এলাকায় কৃষক বা রাখালরা ব্যবহার করে। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, ডুয়েলিংস বসতি, এখানে আমরা মানুষের বসতির শেষ চিহ্ন দেখেছিলাম। এখানে আমরা শেষ মনুষ্য বসতি দেখতে পেলাম। এ ব্রিজ একটা সেতু, এ ফার্ম হাউস একটা খামার বাড়ি, উইথ ইটস প্লাউড ফিল্ড, প্লাউ থেকে আসছে প্লাউড, কর্ষণ করা হয়েছে, কর্ষিত, চাষ করা জমি, অর্থাৎ সেতুর পাশেই রয়েছে চাষ করা জমি। অ্যান্ড এ ফিউ সিটার হাটস, আর কয়েকটা ছোট্ট কুড়েঘর। অ্যান্ড হিয়ার অন এ গ্রাসি নল, উচ্চারণ লক্ষ্য করো, কে উইল রিমেন সাইলেন্ট, কে সাইলেন্ট থাকবে। অ্যান্ড হিয়ার অন এ গ্রাসি নল হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড। নল কথার অর্থ হচ্ছে এ লো রাউন্ডেড হিল, একটি অনুচ্চ গোলাকার পাহাড় বা ঢিপি।
এ স্মল হিল কাভার্ড ইন গ্রাস, ছোট্ট একটি পাহাড় যেটি ঘাসে ঢাকা, ছবিতে লক্ষ্য করো। সিডার হাটস, আগেই বলেছি পাহাড়ি সমতলে ছোট কুটির, ছবিতে লক্ষ্য করো। অ্যান্ড হিয়ার, আর এখানে, অনেক গ্রাসি নল, একটি ঘাসে ঢাকা ছোট্ট টিলার উপর থেকে হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন শেষ যাত্রা শুরু হলো, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমরা আমাদের দলের বাকিদের, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমাদের দলের বাকিদের শিবিরে রেখে এগিয়ে গেলাম। অর্থাৎ ভগিনী নিবেদিতা এবং স্বামীজি তারা এগিয়ে গেলেন, বাকিরা শিবিরে থেকে গেল। শেষ লাইনটা আই রিপিট, অ্যান্ড হিয়ার, আর এখানে, অনেক গ্রাসি নল, এটি ঘাসে ঢাকা অনুচ্চ পাহাড়ের উপর, হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগিন, যখন শেষ যাত্রা শুরু হলো, আমরা যখন শেষ যাত্রা শুরু করলাম, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা আমাদের দলের বাকিদের তাঁবুতে ছেড়ে এলাম। Through scenes of indescribable beauty, 3,000 of us ascended the valleys that opened before us as we went. Describe, বর্ণনা করা, তার থেকে ডেসক্রাইবেবল যেটা বর্ণনা করা যায়, ইনডেসক্রাইবেবল অবর্ণনীয়, বর্ণনাতীত, যার বর্ণনা করা যায় না, বিয়ন্ড ডেসক্রিপশন। থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, অবর্ণনীয় সৌন্দর্যে ভরা দৃশ্যের মধ্য দিয়ে, অনির্বচনীয় সৌন্দর্যময় দৃশ্যাবলীর মধ্য দিয়ে, 3,000 অফ আস, আমরা 3,000 মানুষ, 3,000 তীর্থযাত্রী, অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, উপত্যকার মধ্য দিয়ে অগ্রসর হলাম। অ্যাসেন্ড, আরোহণ করা, উঁচুতে ওঠা, গো আপ, তার থেকে অ্যাসেন্ডেড, আরোহণ করলাম, উপরে উঠতে লাগলাম। 3,000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, আমরা 3,000 জন উপত্যকার মধ্য দিয়ে অগ্রসর হলাম। দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যেগুলি যাত্রাপথে, আমাদের যাত্রাপথে একের পর এক উন্মোচিত হয়ে চলছিল। অর্থাৎ চলতে চলতে নতুন নতুন দৃশ্য আমাদের সামনে উন্মোচিত হচ্ছিল। অবর্ণনীয় অনির্বচনীয় সৌন্দর্যে ভরা দৃশ্যের মধ্য দিয়ে আমরা 3,000 জন উপত্যকার দিকে অগ্রসর হলাম, আর চলতে চলতে নতুন নতুন দৃশ্য আমাদের সামনে উন্মোচিত হচ্ছিল। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইনউড, প্রথম দিন আমরা একটা পাইন বনের মধ্যে শিবির স্থাপন করলাম। ক্যাম্পড, শিবির স্থাপন করলাম, পাস্ট টেন্স। দ্য নেক্সট, পরের দিন, উই হ্যাড পাস দ্য স্নো লাইন refers to the altitude beyond which snow remains on the ground year round, উঁচু পাহাড়ি অঞ্চলে যে উচ্চতার উপরে সারা বছর বরফ থাকে তাকে বলা হয় স্নো লাইন, তুষার রেখা। পরের দিন আমরা তুষার রেখা অতিক্রম করলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, পিচ, তাঁবু খাটানো অর্থে, সেট আপ। পরের দিন আমরা তুষাররেখা অতিক্রম করে একটি বরফে জমে থাকা নদীর পাশে তাঁবু ফেললাম। তাহলে প্রথম দিন তারা কোথায় তাঁবু খাটিয়েছিল? একটা পাইন বনে। দ্বিতীয় দিন বরফ জমা নদীর ধারে। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং অ্যাট স্টিল গ্রেটার হাইটস the servants had to wander many miles in search of this scanty fuel. জুনিপার একটি চিরহরিৎ ঝোপ জাতীয় উদ্ভিদ যাতে কালো রঙের জাম জাতীয় ফল হয়, ছবিতে লক্ষ্য করো। গ্রেটার হাইটস, আরও অনেক উচ্চতায়, আরও অনেক উঁচুতে। ওয়ান্ডার, বানান লক্ষ্য করো, বানান এবং উচ্চারণ। ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, আর WONDER, ওয়ান্ডার মানে বিস্ময় প্রকাশ করা। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার, ভৃত্যদের ঘুরে বেড়াতে হয়েছিল। ইন সার্চ অফ দি স্ক্যান্টি ফুয়েল, স্ক্যান্টি অপ্রতুল, স্বল্প, ইনসাফিসিয়েন্ট, ফুয়েল জ্বালানি, থিংস টু বার্ন। তাহলে পুরোটার অর্থ লক্ষ্য করো। দ্যাট নাইট, সেই রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, একটা বড় আগুন, ওয়াজ মেড অফ জুনিপার,
জুনিপার কাঠ দিয়ে একটা বড় আগুন জ্বালানো হয়েছিল। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, আরও অনেক উচ্চতায়, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, চাকর বাকরদের বা ভৃত্যদের জ্বালানি কাঠের অভাবে বহু মাইল ঘুরে বেড়াতে হয়েছিল। অর্থাৎ সেই রাত্রে বড় আগুন জ্বালানো হয়েছিল জুনিপার কাঠ দিয়ে, আর পরের সন্ধ্যায় আরও উঁচু স্থানে পৌঁছে চাকরদের জ্বালানির জন্য বহু মাইল ঘুরে বেড়াতে হয়েছিল, কারণ জ্বালানি কাঠ খুবই কম ছিল। At last, the regular pathway came to an end, and we had to scramble up and down along goat paths on the face of steep declivities till we reached the boulder-strewn gorge in which the cave of Amarnath was situated. আবার একটি লম্বা সেন্টেন্স দেখে যাও। At last the regular pathway came to an end. অবশেষে বা শেষ পর্যন্ত নিয়মিত পথ শেষ হয়ে গেল, নিয়মিত চলার পথ শেষ হয়ে গেল। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বেল আপ অ্যান্ড ডাউন, স্ক্র্যাম্বেল আপ অ্যান্ড ডাউন, স্ক্র্যাম্বেল কষ্ট করে ওঠা, কষ্ট করে নামা, ক্লাইম অকওয়ার্ডলি, ক্ল্যাম্বার, অ্যালং গোট পাথ ছাগলের চলার সরু পথ ধরে ওঠানামা করতে হলো। উই হ্যাড টু স্ক্র্যাম্বেল আপ অ্যান্ড ডাউন অ্যালং গোট পাথস, আমাদের খাড়া ঢালবে ছাগলের চড়ার সরু পথ ধরে ওঠানামা করতে হলো। টিল উই রিচ দ্য বোল্ডার-স্ট্রিউন গর্জ, বোল্ডার-স্ট্রিউন বড় শিলাখণ্ড ছড়ানো, স্ক্যাটার উইথ বোল্ডার্স। গর্জ কথার অর্থ হচ্ছে দুটি পাহাড় বা পর্বতের মাঝখানে সংকীর্ণ উপত্যকা। ছবিতে লক্ষ্য করো। যতক্ষণ না আমরা পাথরে ভরা একটা গিরিখাতে পৌঁছালাম, ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে অমরনাথ গুহা অবস্থিত ছিল। অর্থাৎ একসময় নিয়মিত চলার পথ শেষ হয়ে গেল, তখন ছাগলে চলার সরু পথ ধরে ওঠানামা করতে হলো, আর তারপরে পাথরে ভরা একটা গিরিখাতে তারা পৌঁছালেন, যেখানে অমরনাথ গুহা অবস্থিত ছিল। অর্থাৎ অবশেষে তারা কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গেলেন। অবশেষে স্বামীজি, তার মানসকন্যা সিস্টার নিবেদিতা তাদের কাঙ্ক্ষিত জায়গা অমরনাথ গুহাতে পৌঁছে গেলেন। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা উপরে উঠতে লাগলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস কাভার্ড উইথ এ হোয়াইট ভেল নিউলি ফলেন অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ ইন এ নিচে, উচ্চারণ লক্ষ্য করো, উচ্চারণ হচ্ছে নিচে। পিচ, PITCH, এখানে CH যেরকম উচ্চারণ, এখানেও CH সেরকম উচ্চারিত হবে। নিচে, নিচ বা নিচে নয়, অর্থাৎ খোপ বা ছোট জায়গা, কর্নার, রিসেস। ভেল আবরণ, কাভার, লেয়ার। পিক শৃঙ্গ, শিখর, সামিট, টপ। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা উপরে উঠতে লাগলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস কাভার্ড উইথ এ হোয়াইট ভেল, আমাদের সামনে সাদা আবরণে ঢাকা নতুন তুষারে আচ্ছাদিত পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছিল। উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে দেখা যাচ্ছিল, দ্য স্নো পিকস কাভার্ড উইথ এ হোয়াইট ভেল, সাদা আবরণে ঢাকা নতুন তুষারে আচ্ছাদিত পর্বতশৃঙ্গ। নিউলি ফলেন, অর্থাৎ নতুন তুষারে আচ্ছাদিত, যেগুলো সদ্য পড়া বরফের চাদরে ঢেকে গিয়েছিল। অর্থাৎ সদ্য পড়া তুষারে আচ্ছাদিত পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছিল। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, আর গুহার ভিতরে, ইনে নিচে, এমন একটা কোণে, নেভার রিচড বাই সানলাইট, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, সেখানে জলজল করছিল বিশাল বরফের লিঙ্গম। সাইন থেকে আসছে শোন, এখানে জলজল করছিল। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, যেখানে বিরাট বরফ লিঙ্গম জলজল করছিল। দ্যাট মাস্ট হ্যাভ সিমড টু দ্য অস্ট্রাক পেজেন্টস হু ফার্স্ট কেম আপন ইট লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, অর্থাৎ যে বিস্মিত কৃষকরা প্রথম এই লিঙ্গ দর্শন করেছিল, তাদের কাছে নিশ্চয়ই এই তুষার লিঙ্গ অপেক্ষমান ঈশ্বরের উপস্থিতি বলেই বোধ হয়েছিল, মনে হয়েছিল। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা মনে হয়েছিল, টু দ্য অস্ট্রাক পেজেন্টস, সেই বিস্মিত কৃষকদের কাছে, হু ফার্স্ট কেম আপন ইট, কেম আপন পৌঁছানো,
এখানে দর্শন করা অর্থে কাম আপন। যে সমস্ত বিস্মিত কৃষকরা প্রথম এই লিঙ্গ দর্শন করেছিল তাদের কাছে নিশ্চয়ই এই তুষারলিঙ্গ অপেক্ষমান ঈশ্বরের উপস্থিতি বলেই মনে হয়েছিল। অস্ট্রাক, অ বানান উচ্চারণ লক্ষ্য করো, AWE, অ কথার অর্থ হচ্ছে রেফারেন্স মিক্সড উইথ ফিয়ার। অস্ট্রাক বিস্ময়ে অভিভূত, স্ট্রাইক থেকে আসছে স্ট্রাক। অস্ট্রাক ফেজেন্টস, ফার্মার্স কৃষক চাষি। বিস্মিত বিস্ময়ে অভিভূত কৃষকরা, যে সমস্ত কৃষকরা প্রথম এই লিঙ্গ দর্শন করেছিল তাদের কাছে নিশ্চয়ই এই তুষার লিঙ্গ অপেক্ষমান ঈশ্বরের উপস্থিতি বলেই মনে হয়েছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, অপেক্ষমান ঈশ্বরের উপস্থিতি। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং, আসার পথে যখন তিনি চলে এলেন। দ্য স্বামী হ্যাড অবজার্ভ পালন করা, এভরি রাইট ধর্মীয় আচার, অফ দ্য পিলগ্রিমেজ তীর্থযাত্রা। আসার পথে স্বামীজি তীর্থযাত্রার সমস্ত ধর্মীয় আচার আচরণ পালন করে এসেছিলেন। অর্থাৎ তীর্থযাত্রার যা কিছু করণীয় সমস্ত ধর্মীয় আচার আচরণ স্বামীজি পালন করেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস পুঁতি মালা, এখানে মালা জপ দেখো, হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি মালা জপ করতেন। মালা জপ কি ইংরেজি দেখো, হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি মালা জপ করতেন। কেপ্ট ফাস্ট, উপবাস করতেন, উপবাস রাখতেন। অ্যান্ড বেথড, উচ্চারণ লক্ষ্য করো, বেথড ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন ক্রমাগত, পরের পর, ওয়ান আফটার অ্যানাদার, এবং পরপর 5টি নদীর বরফের মতো ঠান্ডা জলে স্নান করেছিলেন। ক্রসিং দ্য রিভার গ্রেভেলস অন আওয়ার সেকেন্ড ডে, গ্রেভেলস নুড়ি, কাঁকর, পেবেল, গ্রিট, গ্রিট, এই নুড়ি বিছানো নদীগুলি আমরা যাত্রার দ্বিতীয় দিনে অতিক্রম করেছিলাম। ক্রসিং দ্য রিভার গ্রেভেলস অন আওয়ার সেকেন্ড ডে, ক্রসিং অর্থাৎ ক্রসড, আমরা অতিক্রম করেছিলাম। দ্য রিভার গ্রেভেলস, নুড়ি বেছানো নদীগুলো, এই অর্থে অর্থাৎ নদীর পাথুরে তল দিয়ে দ্বিতীয় দিনে আমরা নদীগুলো অতিক্রম করেছিলাম। অ্যান্ড নাও, আর এখন, অ্যাজ হি এন্টার দ্য কেভ, যখন তিনি গুহায় প্রবেশ করলেন। ইট সিম টু হিম, তার কাছে মনে হলো, মনে হওয়া, ইট সিম টু হিম, তার কাছে মনে হলো, অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, ঠিক যেন শিব তার সামনে দর্শন দিলেন। মেড ভিজিবল, দর্শন দিলেন, বিফোর হিম, তার সামনে। প্রশ্ন আসতে পারে, অমরনাথ গুহায় প্রবেশের সময় স্বামীজির কি মনে হয়েছিল? ইট সিম টু হিম অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, তার মনে হয়েছিল তিনি যেন স্বয়ং শিবকে চোখের সামনে দেখছেন। Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated 2 or 3 times unnoticed, and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. Amidst the buzzing, গুঞ্জন, গুনগুন শব্দ, মেকিং লো হামিং সাউন্ড, amidst মধ্যে, মাঝখানে, in the middle of, সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, তীর্থযাত্রীদের গুঞ্জন, অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, ওভারহেড মাথার উপরে, ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স পায়রাদের ডানা ঝাপটানোর শব্দের মধ্যে, হি নেল্ট, নীল হাঁটু গেড়ে বসা, তার থেকে নেল্ট তিনি হাঁটু গেড়ে বসলেন। অ্যান্ড পোস্ট্রেটেড প্রণাম করলেন, প্রণাম করা, প্রস্ট্রেটেড 2 or 3 টাইমস 2-3 বার প্রণাম করলেন, 2-3 বার সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আননোটিসড, অলক্ষ্যে, সকলের অলক্ষ্যে, কেউ লক্ষ্য করেনি কিন্তু ঠিক নিবেদিতা লক্ষ্য করেছেন, নিবেদিতা ঠিক লক্ষ্য করেছেন। স্বামীজি 2-3 বার সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অ্যাফ্রেড, এই ভয়ে, লেস্ট, পাছে, ইমোশন মাইট ওভারকাম হিম, পাছে তিনি ভাবাবেগে আত্মহারা হয়ে পড়েন। হি রোজ, তিনি উঠে পড়লেন। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, আর নিঃশব্দে সেখান থেকে বার হয়ে গেলেন। তাহলে পুরো লাইনটার অর্থ আই রিপিট, আবার বলছি,
তীর্থযাত্রীদের গুঞ্জন, কোলাহল আর মাথার উপর পায়রাদের ডানা ঝাপটানোর শব্দের মধ্যে তিনি অলক্ষ্যে হাঁটু গেড়ে বসলেন, 2-3 বার সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর তারপর পাছে ভাবাবেগে আত্মহারা হয়ে পড়েন। এই ভয়ে তিনি উঠে পড়লেন এবং নিঃশব্দে সেখান থেকে বার হয়ে গেলেন। অ্যান্ড সাইলেন্টলি উইথড্র, দেখো কি অর্থে ব্যবহার করা হয়েছে। উইথড্র কথার অর্থ হচ্ছে প্রত্যাহার করা, কিন্তু এখানে বার হয়ে আসা এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, নীরবে সেখান থেকে বার হয়ে গেলেন। কোথা থেকে? গুহা থেকে। কবার সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন? 2-3 বার। কিভাবে? সকলের অলক্ষ্যে। He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amar, not to die until he himself had willed it. He said afterwards, পরবর্তীকালে তিনি বলেছিলেন, that in these brief moments, যে এই সংক্ষিপ্ত মুহূর্তে, he had received from Shiva the gift of Amar, তিনি ভগবান শিবের কাছ থেকে অমর বর লাভ করেছিলেন। নট টু ডাই, তার মৃত্যু হবে না। আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না তিনি নিজে ইচ্ছা করেন ততক্ষণ তার মৃত্যু হবে না। অর্থাৎ ইচ্ছা মৃত্যুর বর লাভ করেছিলেন ভগবান শিবের কাছ থেকে অমরনাথে। প্রশ্ন আসতে পারে, অমরনাথে ভগবান শিব তাকে কী বর দিয়েছিলেন? দ্য গিফট অফ অমর, নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, তিনি ইচ্ছা মৃত্যুর বর লাভ করেছিলেন। ইন দিস ওয়ে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড that presentiment which had haunted him from childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountains. In this way, এইভাবে পসিবলি সম্ভবত was defeated or fulfilled. ডিফিট কথাটা আক্ষরিক অর্থ হচ্ছে পরাজিত হওয়া। was defeated এখানে নস্যাৎ হয়ে গেছিল এই অর্থে, or fulfilled অথবা পূর্ণ হয়েছিল, achieved, realized. That presentiment, a sense of foreboding or anticipation, সহজাতভাবে অনুভব করা ভবিষ্যতের আভাস, পূর্ববোধ, পূর্বানুভূতি, foreboding, intuition, which had haunted him from childhood, যেটা শৈশব থেকে তাকে তাড়িয়ে আসছিল। that he would meet with death, মৃত্যুর সাথে তার দেখা হবে। in a Shiva temple, একটি শিব মন্দিরে। amongst the mountain, পর্বতের মধ্যে। তাহলে পুরোটার অর্থ দেখো, ইন দিস ওয়ে এইভাবে, ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড ব্যর্থ হয়েছিল বা পূর্ণ হয়েছিল। কি ব্যর্থ হয়েছিল বা পূর্ণ হয়েছিল? দ্যাট প্রেজেন্টিমেন্ট, সেই পূর্বাভাস, সেই পূর্বানুভূতি, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, শৈশব থেকে সেই যে ভবিষ্যতের অস্পষ্ট আভাস তাকে তাড়া করে ফিরত। দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে তার সাথে মৃত্যুর দেখা হবে, অর্থাৎ শিব মন্দিরের মধ্যে তার মৃত্যু হবে। হি উড মিট ডেথ ইন এ শিবা টেম্পল, একটা শিব মন্দিরে তার মৃত্যু হবে। অ্যামংস্ট দ্য মাউন্টেন, পর্বতের মধ্যে। অর্থাৎ শৈশব থেকে স্বামীজিকে একটা পূর্বানুভূতি, একটা ভবিষ্যতের অস্পষ্ট আভাস, একটা প্রেজেন্টিমেন্ট শৈশব থেকে তাকে তাড়া করেছিল যে পর্বতের মধ্যে একটা শিব মন্দিরে তার মৃত্যু হবে। এটি পূর্ণ হয়েছিল বা ব্যর্থ হয়েছিল বা সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেছিল এইভাবে। Outside the cave there was no Brahminic exploitation of the helpless people. Outside the cave, গুহার বাইরে, there was no Brahminic exploitation. ব্রাহ্মণ তার থেকে আসছে ব্রাহ্মণিক, এক্সপ্লয়েট তার থেকে আসছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়েট শোষণ করা, অত্যাচার করা, তার নাউন ফর্ম এক্সপ্লয়টেশন, শোষণ, অত্যাচার, ভিক্টিমাইজেশন, অ্যাবিউজ এই অর্থে। দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল। হেল্পলেস অসহায়, অসহায় মানুষদের উপর ব্রাহ্মণদের কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো শোষণ ছিল না। গুহার বাইরে অসহায় মানুষদের উপর ব্রাহ্মণ পাণ্ডাদের কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো শোষণ ছিল না। কিছু কিছু তীর্থ আছে, যেমন গয়াতে আমি দেখেছি অসহায় মানুষের উপর ব্রাহ্মণ পাণ্ডাদের অত্যাচার। এত টাকা না হলে আমি তোমার বাবার শ্রাদ্ধ করতে পারবো না, তোমার আত্মীয় স্বজনের শ্রাদ্ধ করতে পারবো না। অনেক সময় এই সমস্ত পাণ্ডাদের অত্যাচার মহামান্য আদালতের কানে পৌঁছায় এবং তারা নড়েচড়ে নির্দেশ দিতে বাধ্য হয়। ব্রাহ্মণদের উপর সীতাদেবীর এক অভিশাপ রয়েছে, সেই গল্পটা আমরা টেক্সটের পরে তোমাদের সাথে শেয়ার করব।
এখন দেখে যাও, অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। সিম্পল তার থেকে আসছে সিম্পলিসিটি, নাউন ফর্ম। সিম্পল সরল, তার থেকে সিম্পলিসিটি সারল্য অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে ঠিক সারল্য অর্থে নয়, আড়ম্বরহীনতা, অনাড়ম্বর। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। রিমার্ক থেকে আসছে রিমার্কেবল, উল্লেখযোগ্য। ফর ইটস সিম্পলিসিটি এর অনাড়ম্বর, এর আড়ম্বরহীনতা, অ্যান্ড ক্লোজনেস, দেখো ক্লোজ থেকে নাউন ফর্ম ক্লোজনেস, নৈকট্য, কাছাকাছি, প্রক্সিমিটি, এই অর্থে ব্যবহার করা হয়। অমরনাথ তার অনাড়ম্বর সৌন্দর্য, তার আড়ম্বরহীনতা এবং প্রকৃতির নিবিড় সান্নিধ্যের জন্য উল্লেখযোগ্য, প্রসিদ্ধ। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ভাণ্ডার অমরনাথে উজাড় করে দিয়েছে, আর সেই সৌন্দর্যের পরতে পরতে রয়েছে সিম্পলিসিটি, সারল, অনাড়ম্বরহীনতা, আড়ম্বরহীনতা বা অনাড়ম্বর ভাব। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। কালমিনেট, চূড়ান্ত পরিণতি লাভ করা, রিচেস ফাইনালিটি, এখানে শেষ হওয়া আমাদের তীর্থযাত্রা রাখি বন্ধনের পুণ্য দিবসে শেষ হলো। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। গ্রেট ডে, মহান দিবস, আমরা এখানে পুণ্য দিবস এই বাংলা করছি। আমাদের তীর্থযাত্রা রাখি বন্ধনের পুণ্য দিবসে চূড়ান্ত পরিণতি লাভ করল। অ্যান্ড আওয়ার রিস্টস ওয়ার টায়ার্ড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট। স্যাক্রামেন্ট, ধর্মীয় আচার, সংস্কার, রাইট। রিস্টস, কবজি, আওয়ার রিস্টস ওয়ার টায়ার্ড, আমাদের কবজি, আমাদের হাতে বাঁধা হলো, আমাদের হাতের কবজিতে বাঁধা হলো। উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, সুতো, লাল এবং হলুদ সুতো বাঁধা হলো। অফ দ্যাট স্যাক্রামেন্ট, সেই ধর্মীয় আচরণের অঙ্গ হিসাবে আমাদের হাতে লাল এবং হলুদ রঙের সুতো বেঁধে দেওয়া হলো। তাহলে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ অমরনাথ রিমার্কেবল ফর? অমরনাথ কী জন্য প্রসিদ্ধ? অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। কোন দিনে অমরনাথ তীর্থযাত্রার চূড়ান্ত পরিণতি লাভ করলো? কি উত্তর হবে? রাখি বন্ধনের পুণ্য দিবসে, রাখি বন্ধন দিবসে। কি রঙের সুতো বাঁধা হলো? লাল এবং হলুদ, রেড অ্যান্ড ইয়েলো। আফটারওয়ার্ডস, পরে। উই রেস্টেড, আমরা বিশ্রাম নিলাম। অ্যান্ড হ্যাড এ মিল, খাবার খেয়ে নিলাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম। অন সাম হাই বোল্ডার্স, কতকগুলো উঁচু উঁচু প্রস্তরখণ্ডের উপরে, বিশাল প্রস্তরখণ্ডের উপরে। বিসাইড দ্য স্ট্রিম, স্ট্রিম ছোট পার্বত্য নদী এই অর্থে। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, নদীর ধারে অনেকগুলো উঁচু উঁচু প্রস্তরখণ্ডের উপরে আমরা খাবার খেলাম এবং বিশ্রাম নিলাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে, অর্থাৎ তাঁবুতে ফিরে আসার আগে তারা নদীর ধারে বড় বোল্ডারের উপরে খাবার খেয়ে নিলেন এবং বিশ্রাম নিলেন। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, দেখো এই লাইনটির অর্থ, দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, অর্থাৎ স্বামীজির মন তখন এই স্থানটির মাহাত্ম্যে পরিপূর্ণ হয়ে গেছে। স্বামীজির পুরো অন্তর জুড়ে, পুরো হৃদয় জুড়ে অমরনাথের স্মৃতি বিরাজ করছে। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল। ফিল থেকে আসছে ফেল্ট, তিনি অনুভব করলেন যে এত সুন্দর জায়গাতে তিনি এর আগে আর কখনো যাননি। হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, এত সুন্দর জায়গাতে তিনি এর আগে আর কোনো দিন যাননি। হি স্যাট লং সাইলেন্ট, দেখো হি স্যাট লং, অর্থাৎ হি স্যাট ফর লং টাইম, তিনি বহুক্ষণ বসে রইলেন। সাইলেন্ট, চুপচাপ হয়ে, তিনি বহুক্ষণ চুপচাপ বসে রইলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপর তিনি স্বপ্নাবিষ্ট হয়ে বলতে লাগলেন। ড্রিম থেকে আসছে ড্রিমিলি, তারপর তিনি স্বপ্নাবিষ্ট হয়ে বললেন, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আই ক্যান ওয়েল ইমাজিন, আমি বেশ কল্পনা করতে পারি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কীভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। কিভাবে? স্বামীজি কি বলছেন দেখো, এ পার্টি অফ শেফার্ডস, একদল মেষপালক, ওয়ান সামার ডে, গ্রীষ্মের একদিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, নিশ্চয়ই তাদের ভেড়ার দল হারিয়ে ফেলেছিল। মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, নিশ্চয়ই তাদের ভেড়ার দল হারিয়ে ফেলেছিল। মাস্ট হ্যাভ লস্ট, নিশ্চয়ই হারিয়ে ফেলেছিল। দেয়ার ফ্লক্স, তাদের ভেড়ার দল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, আর তাদের সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে উপস্থিত হয়েছিল। ওয়ান্ডার থেকে আসছে ওয়ান্ডার্ড, বানান
উচ্চারণ লক্ষ্য করো, ওয়ান্ডার, WANDR, ঘুরে বেড়ানো। আর সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ ওয়ান্ডার, WONDER, বিস্ময়। অ্যান্ড ওয়ান্ডার ইন হিয়ার ইন সার্চ অফ দেম, তাদের সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে উপস্থিত হয়েছিল। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, তারপর যখন তারা উপত্যকায় তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, যখন তারা উপত্যকায় তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, কাম আপন সাক্ষাৎ লাভ করা। তারা সকলকে বলেছিল কিভাবে হঠাৎ তারা মহাদেবের সাক্ষাৎ লাভ করেছিলেন। অফ মাই মাস্টার হিমসেলফ, মাস্টার এখানে গুরুদেব অর্থে, আমার গুরুদেবের বিষয়ে। ইন এনি কেস, যেভাবেই হোক। এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এমন একটি গল্প যথার্থই সত্য। এ লাইক স্টোরি, এমন একটি গল্প, ওয়াজ ট্রু, যা যথার্থই সত্য, যা সত্য। আমার গুরুদেবের বিষয়ে যেভাবেই হোক, এই গল্পটি যথার্থই সত্য। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড অ্যানর্যাপড হিম। পিওর থেকে আসছে পিউরিটি, নির্মলতা, পবিত্রতা, বিশুদ্ধতা, ক্লিয়ারনেস। হোয়াইট থেকে হোয়াইটনেস, শুভ্র থেকে শুভ্রতা। অব দ্য আইস পিলার, তুষারলিঙ্গ, তাকে বোঝাচ্ছে। হ্যাড স্টার্টল, চমকে দেওয়া, বিস্মিত করা, এই অর্থে, এখানে পাস্ট টেন্স। অ্যানর্যাপড, সম্পূর্ণ অভিভূত বা গ্রাস করা, তার থেকে অ্যানর্যাপ থেকে আসছে অ্যানর্যাপড, সম্পূর্ণ অভিভূত বা গ্রাস করেছিল, অ্যাবজর্ব টোটালি। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অব দ্য আইস পিলার্স, তুষারলিঙ্গের পবিত্রতা এবং শুভ্রতা। হ্যাড স্টার্টলড অ্যান্ড অ্যানর্যাপড হিম, তাকে চমকিত এবং আবিষ্ট করে তুলেছিল। স্বামীজিকে বিস্মিত এবং আবিষ্ট করেছিল। অর্থাৎ অমরনাথের সেই পরম পবিত্র তুষারলিঙ্গের শুভ্রতা, বিশুদ্ধতা স্বামীজিকে বিস্মিত করেছিল এবং আবিষ্ট করেছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস। ক্যাভার্ন, গুহা, কেভ। রিভিল, প্রকাশ করা, তার থেকে আসছে রিভিল্ড, প্রকাশ করেছিল, প্রকাশিত হয়েছিল, ডিসক্লোজড। এই গুহা তার কাছে কৈলাসের রহস্য উদ্ঘাটিত করেছিল। এই গুহা তার কাছে কৈলাসের রহস্য প্রকাশ করেছিল। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ হি চেরিশড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনকালে, তার অবশিষ্ট জীবনকালে, রেস্ট অবশিষ্ট, বাকি। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার অবশিষ্ট জীবনকালে। হি চেরিশ দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ। চেরিশ, লালন করা, সযত্নে রক্ষা করা, তার থেকে আসছে চেরিশড, কেপ্ট ইন মাইন্ড প্রোডাক্টিভলি, সযত্নে এই স্মৃতি লালন করেছিলেন। হি চেরিশ দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, তিনি কিভাবে পর্বতের একটি গুহায় প্রবেশ করেছিলেন, এই স্মৃতি তার অবশিষ্ট জীবনকালে তিনি লালন করেছিলেন। অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, আর সেখানে স্বয়ং ঈশ্বরের, লর্ড হিমসেলফ, স্বয়ং ঈশ্বরের মুখোমুখি হয়েছিলেন, স্বয়ং ঈশ্বরের সম্মুখীন হয়েছিলেন। এই স্মৃতি তিনি তার অবশিষ্ট জীবনকালে সারা জীবন লালন করেছিলেন। আশা করি বোঝা গেছে। তোমরা এটা একাধিকবার শুনে নাও, তাহলেই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। এরপর আমরা চলে আসব টেক্সচুয়াল MCQগুলোতে। পড়া হয়ে গেছে, এরপর আমরা টেক্সচুয়াল MCQগুলো দেখে নিই, তারপরে আমরা আলাদা একটি পর্বে আরও অন্যান্য প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, নাম্বার 1, অ্যাট হোয়াট লোকেশন ডিড দ্য পিলগ্রিমস ক্যাম্প বিসাইড এ ফ্রোজেন রিভার? কোন জায়গায় জমে যাওয়া নদীর ধারে তীর্থযাত্রীরা শিবির বসিয়েছিল? চয়েস এ, বিলো দ্য স্নো লাইন, তুষার রেখার নিচে, অ্যাট এ ট্রপিক্যাল ফরেস্ট, ক্রান্তীয় অরণ্যে, অ্যাবভ দ্য স্নো লাইন, তুষার রেখার উপরে, ইন এ ডেজার্ট রিজিন। মরু অঞ্চলে, কোনটা হবে? অ্যাবভ দ্য স্নো লাইন, তুষার রেখার উপরে। হোয়াট ওয়াজ ইউজড অ্যাজ ফুয়েল ফর দ্য ক্যাম্পফায়ার অ্যাট হায়ার অল্টিটিউডস? উচ্চ অক্ষাংশে ক্যাম্পফায়ারে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়েছিল? ড্রাই উড, শুকনো কাঠ, কোল, কয়লা, জুনিপার কাঠ, কেরোসিন। কোনটা হবে? জুনিপার। নাম্বার 3, অ্যাসেশন, দাবি, রিজিন, কারণ।
দাবি অ্যাসেশনে কী লেখা রয়েছে? স্বামী বিবেকানন্দ পার্টিসিপেটেড ফুলি ইন দ্য অমরনাথ পিলগ্রিমেজ রিচুয়ালস। অমরনাথ তীর্থযাত্রায় যে সমস্ত ধর্মীয় রীতিনীতি তাতে স্বামী বিবেকানন্দ পূর্ণ অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে চলেছিলেন। রিজন, কারণে কি বলা হচ্ছে দেখো, হি ওয়ান্টেড টু এক্সপিরিয়েন্স এ প্রফাউন্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। প্রফাউন্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, প্রফাউন্ড গভীর, স্পিরিচুয়াল আধ্যাত্মিক, অ্যাওয়েকেনিং জাগরণ। তিনি গভীর আধ্যাত্মিক জাগরণের অভিজ্ঞতা পেতে চেয়েছিলেন। কী হবে? টেক্সটটা পড়ে আমরা দেখেছি অ্যাসেশন দাবি, এটি সঠিক, আর রিজন কারণ, এটিও সঠিক। তাহলে চয়েসগুলো দেখো, বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড রিলেটেড। দাবি এবং কারণ দুটি যথাযথ এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন আর কারেক্ট, দাবি এবং কারণ দুটি যথাযথ বাট আনরিলেটেড, কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত নয়। অ্যাসেশন ইজ কারেক্ট, দাবিটি সঠিক, বাট রিজন ইজ ইনকারেক্ট, কারণটি বেঠিক। অ্যাসেশন ইজ ইনকারেক্ট, দাবিটি বেঠিক, বাট দ্য রিজন ইজ কারেক্ট, কারণটি সঠিক। আমরা দেখলাম টেক্সটটি পড়ে যে দাবি এবং কারণ দুটি যথাযথ এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কোনটা হবে? বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড রিলেটেড। নাম্বার 4, অ্যাসেশনে কী বলা হচ্ছে দেখো, দ্য আইসলিঙ্গম ইজ এ ন্যাচারালি অকারিং ফেনোমেনন উইদিন দ্য অমরনাথ কেভ। অমরনাথ কেভের ভিতরে, অমরনাথ গুহার ভিতরে যে বরফের শিবলিঙ্গ গঠিত হয়, সেটি একটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া ঘটনা, প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা। রিজনে কি বলা হচ্ছে? ইট সিম্বলাইজেস দ্য ডিভাইন প্রেজেন্স অফ শিবা। এটি ভগবান শিবের দিব্য অস্তিত্বের প্রতীক। আমরা চয়েসগুলো দেখে নিই। বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড রিলেটেড, দাবি এবং কারণ দুটি যথাযথ এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বি, বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন আর কারেক্ট বাট আনরিলেটেড, দাবি এবং কারণ দুটি যথাযথ কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত নয়। অ্যাসেশন ইজ কারেক্ট, দাবিটি সঠিক, বাট রিজন ইজ ইনকারেক্ট, কারণটি বেঠিক। অ্যাসেশন ইজ ইনকারেক্ট, দাবিটি বেঠিক, দাবিটি সঠিক নয়, বাট রিজন ইজ কারেক্ট, কিন্তু কারণটি সঠিক। টেক্সটটি পড়ে আমরা দেখলাম যে দাবি এটি সঠিক, রিজন কারণ এটিও সঠিক, কিন্তু এই দুটি পরস্পরের সাথে রিলেটেড নয়। তাহলে কোনটা হবে? বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন আর কারেক্ট বাট আনরিলেটেড। কোশ্চেন নাম্বার 5, এসো আমরা দেখে নিই ম্যাচ দ্য ফলোয়িং। এখানে ম্যাচ রয়েছে কলাম এ, কলাম বি। কলাম এ 1, স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়াল প্র্যাকটিস ডিউরিং দ্য পিলগ্রিমেজ। তীর্থযাত্রার সময় স্বামী বিবেকানন্দ যে আধ্যাত্মিক অনুশীলন করেছিলেন। নাম্বার 2, সিগনিফিক্যান্স অফ দ্য আইসলিঙ্গম, বরফ দিয়ে তৈরি যে শিবলিঙ্গ তার গুরুত্ব। নাম্বার 3, প্রিপারেশনস ফর দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রার প্রস্তুতি। নাম্বার 4, রাখি বন্ধনস রোল ইন দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রায় রাখি বন্ধনের ভূমিকা। কলাম বিতে রয়েছে দেখো, নাম্বার এ, সিম্বলাইজেস দ্য ডিভাইন প্রেজেন্স অফ লর্ড শিবা, এটি ভগবান শিবের দিব্য অস্তিত্বের প্রতীক। বি, অ্যাসিস্টেড বাই স্টেট অফিসার ইন চার্জ, সহায়তা করেছিলেন রাজ্যের এক দায়িত্বপ্রাপ্ত অফিসার। নাম্বার সি, মার্কস দ্য এন্ড অফ দ্য অমরনাথ পিলগ্রিমেজ, অমরনাথ তীর্থযাত্রার সমাপ্তি ঘোষণা করে। ডি, পার্টিসিপেটিং ইন রিচুয়ালস অ্যান্ড ফাস্টিং, রিচুয়ালস ধর্মীয় রীতিনীতি অ্যান্ড ফাস্টিং উপবাস, ধর্মীয় রীতিনীতি এবং উপবাসে অংশগ্রহণ করেছিলেন। তাহলে দেখো, স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়াল প্র্যাকটিস ডিউরিং দ্য পিলগ্রিমেজ, তার সাথে ডি রিলেটেড। সিগনিফিক্যান্স অফ দ্য আইসলিঙ্গম, তার সাথে এ রিলেটেড। প্রিপারেশন ফর দ্য পিলগ্রিমেজ, তার সাথে বি রিলেটেড, তাতে সহায়তা করেছিলেন একজন স্টেট অফিসার। আর রাখি বন্ধনস রোল ইন দ্য পিলগ্রিমেজ, তার সাথে সি রিলেটেড, এটা মার্কস দ্য এন্ড অফ দ্য অমরনাথ পিলগ্রিমেজ। তাহলে কোনটা হবে? অপশান এ, 1D, 2A, 3B, 4C। ওকে, পড়া শেষ। আমরা আগেই বলেছিলাম যে পড়া শেষে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেই লাইন 25 পাতার প্রথম লাইন, আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়েটেশন অফ দ্য হেল্পলেস পিপিল। গুহার বাইরে অসহায় লোকেদের উপর কোনো ব্রাহ্মণ পাণ্ডার
অত্যাচার ছিল না। বিভিন্ন ধর্মস্থানে তীর্থযাত্রীদের উপর ব্রাহ্মণ পাণ্ডাদের জুলুম মাঝে মধ্যে খবরের শিরোনামে উঠে আসে। এই সমস্ত ব্রাহ্মণদের কিছুতেই সন্তুষ্ট করা যায় না। কেন জানো? এর পিছনে রয়েছে একটা পৌরাণিক কাহিনী, মা সীতা দেবীর অভিশাপ। এই কাহিনীটাই তোমাদের সাথে শেয়ার করব। কাহিনীটি এরকম: বনগমনের পর রামচন্দ্র, মা সীতা দেবী এবং লক্ষ্মণ তখন গয়া তীর্থে অবস্থান করছেন। ঠিক সেই সময় তাদের কাছে খবর পৌঁছালো যে রাজা দশরথ পুত্রস্বকে দেহত্যাগ করেছেন। শ্রীরামচন্দ্র গণনা করে দেখলেন তার শ্রাদ্ধ করার সময় হয়ে গেছে। শ্রীরামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে সাথে নিয়ে শ্রাদ্ধ সামগ্রী আনতে চলে গেলেন। সীতাদেবী সেখানে একাই থাকলেন। ইত্যবসরে রাজা দশরথের অতৃপ্ত আত্মা এসে মা সীতাদেবীর কাছে পিণ্ড চাইলেন। সীতাদেবী বললেন যে তার দুই পুত্র শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ শ্রাদ্ধের সামগ্রী নিয়ে আসতে বাইরে গেছেন। তারা এক্ষুনি এসে পড়বেন এবং এসেই শ্রাদ্ধ যথাবিহিত নিয়ম অনুসারে সম্পূর্ণ করবেন। কিন্তু রাজা দশরথের অতৃপ্ত আত্মা তিনি অপেক্ষা করতে চাইলেন না। তিনি সীতাদেবীর কাছ থেকেই যথাসম্ভব পিণ্ড চাইলেন। সীতাদেবী আর কি করেন? বট, ফল্গু নদী, ব্রাহ্মণ, কাক এবং তুলসীকে সাক্ষী রেখে শ্বশুর দশরথকে সাধ্যমতো পিণ্ড দিয়ে সাধ্যমতো শ্রাদ্ধ করে তুষ্ট করলেন। এরপরেই শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে হাজির হলেন। সীতাদেবী তাদেরকে আগের ঘটনা খুলে বললেন, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্র তা বিশ্বাস করতে রাজি হলেন না। শ্রীরামচন্দ্রকে সন্তুষ্ট করার জন্য ফল্গু নদী, ব্রাহ্মণ, কাক এবং তুলসী তারা প্রকৃত ঘটনা গোপন করে মিথ্যা কথা বললেন। একমাত্র বট গাছ সত্যি কথা বললেন এবং একই সাথে রাজা দশরথের অতৃপ্ত আত্মা এসে সত্য কাহিনী জ্ঞাপন করলেন। তখন মা সীতাদেবী ক্রুদ্ধ হয়ে ফল্গু নদীকে অভিশাপ দিলেন যে তার উপর আর জলধারা বইবে না, তিনি অন্তঃসলীলা হবেন। ব্রাহ্মণকে অভিশাপ দিলেন যে ব্রাহ্মণ চির অতৃপ্ত থাকবে, তাকে কিছুতেই সন্তুষ্ট করা যাবে না। কাককে অভিশাপ দিলেন যে কাককে পরের উচ্ছিষ্ট খেয়েই তার দিন শুরু হবে এবং পরের উচ্ছিষ্ট খেয়েই তাকে দিন কাটাতে হবে। তুলসী দেবীকে অভিশাপ দিলেন যে গয়ার পবিত্র ক্ষেত্রে তুলসী জন্মাবে না। বটগাছ সত্যি কথা বলার জন্য বটগাছকে আশীর্বাদ করলেন যে বটগাছ এরপর চিরহরিৎ বৃক্ষে পরিণত হবে। তো ব্রাহ্মণ পাণ্ডাদের অসন্তুষ্ট হওয়ার পিছনে মা সীতা দেবীর অভিশাপকে দায়ী করা হয়। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।